জোবায়েদ বার্জিস সাবনাম বর্ষা নামে 18 বছরের একটা মেয়েকে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়াতে গিয়ে এই টিচারের সাথে এই ছাত্রীর একটা প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উল্লেখ্য যে এর আগেই এই বর্ষার সাথে মাহির নামে জনৈক আরেক ছেলের প্রেমের সম্পর্ক। এটা মাহির এবং সেই বর্ষা দুজনে মেনে নিতে পারে নাই। বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েদকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে 4টার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে। জোবায়েদ যখন এখানে আসে উপস্থিত হয়, তার সাথে কথা কাটাকাটি হয়, তাকে বর্ষাকে ত্যাগ করার কথা বলা হয়, তার ওখান থেকে সরে আসতে বলা হয়। সে এটা বলে যে সে মেয়ে তো আমাকে ভালোবাসে, আমি কেন সরে যাব। এই এক পর্যায়ে তর্কাতর্কির পর্যায়ে এই চাকু দিয়ে তার গলায় পোস্ট দিলে জোবায়েদ রক্তক্ষরণে অতিরিক্ত রক্তক্ষরণে সেখানে মারা যায়। এই ঘটনায় আমরা মোহাম্মদ মাহির, বার্জিস সাবনাম বর্ষা মেয়েটা এবং মাহিরের যে বন্ধু ফারদিন আহমেদ আইলান, 3 জনকেই আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসলে কম বয়স্ক তো, 18 বছর। সে মনে হয় ওই ডিসিশন নিতে পারতেছিল না। সে যখন মাহিরের কাছে যায়, মাহিরের সাথে তার দীর্ঘদিনের পরিচয়, দীর্ঘদিনের প্রেম, ঠিক আছে। সে মাহিরের কাছে যখন গেছে, মাহিরকে সে বলছে যে জুবায়েরকে না সরালে আমি আসলে তার কাছ থেকে সরে আসতে পারবো না। আমরা ধরে নিব যে হত্যার উদ্দেশ্যেই দিছে। ও যদি আঘাত করার জন্য হয়তো তাহলে পায়ে হাতে অন্য কোনো জায়গায় দিতে পারতো, একটা ভয় দেখাইতে পারতো। যেহেতু গলায় পোস্টটা দিছে, এখানে কাটছে, সেটা আমরা ধরে নিব যে সে হত্যার উদ্দেশ্যে দিছে। এইটা রাজনৈতিক কোনো বিষয় এখানে নাই। এটা ত্রিভুজ প্রেমের কাহিনী, কমপ্লিটলি ত্রিভুজ প্রেমের কাহিনী। এটাকে রাজনৈতিক কালার দেওয়ার কোনো সুযোগ নাই, বা আমরা ওইদিকে তেমন কিছু পাইও নাই, ঠিক আছে। আর এই জিনিসটা ডিসক্লোজ হয়েছে সম্ভবত, মেয়েটা চালু, দুই দিকেই সে সম্পর্ক বজায় রাখছে। একটা পর্যায়ে মাহির বোধহয় এটা টের পাইছে। ও যখন চার্জ করছে, এটা কবে নাগাদ, 26শে সেপ্টেম্বরের পরে তাদের মধ্যে পরিকল্পনা আসে যে তাকে আমরা ওই সরাই দিবে। এইটা আমরা এটা মেনেই নিছি, কারণ কোনো একটা ঘটনা ঘটলে আপনারা আমাদের সমালোচনা করবেন, এটাই ভালো। কারণ সমালোচনা করলে আমরাও সতর্ক হব, আমরা আরেকটু অ্যাক্টিভলি কাজ করতে পারবো, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পারবো, এটা পজিটিভ, ঠিক আছে। কিন্তু ঢাকা শহর 2-2.5 কোটি মানুষ বসবাস করে, এখানে যে রিক্সা শ্রমিক থেকে শুরু করে ওই বিলিয়নার মিলিয়নার লোকজন বসবাস করে, ভ্যারাইটিজ অফ পিপুল, ভ্যারাইটিজ মেন্টালিটি। ক্রাইম যে 2-4টা হবে না, এইটা নিশ্চিত বলা যাবে না। পৃথিবীর সব বড় বড় শহর, নিউ ইয়র্ক বলেন বা অন্যান্য শহরগুলো দেখেন, ওদের ক্রাইম স্ট্যাটিস্টিক্স দেখেন আমাদের চেয়ে বেশি। আমরা সেই তুলনায় আমরা মনে করব যে আপনাদের সহযোগিতায়, আমাদের সহযোগিতায়, সকলেই মিলে আমরা ঢাকা শহর অনেকটা নিরাপদ। 100% হয় আমি বলতে পারবো না যে একেবারে 100% ক্রাইম ফ্রি, এটা করাও সম্ভব না। বাট আমরা এইটা চেষ্টা করি যে সবসময় একটা সহনশীল মাত্রায় যেন থাকে, পাবলিকের মধ্যে যেন যে সেন্স অফ সিকিউরিটি এটা যেন থাকে, এইটা আমরা চেষ্টা করি, এটা করে যাচ্ছে। এইটা তদন্ত করে দেখা লাগবে, তদন্তের বিষয়। এখন পর্যন্ত আমরা ওই যে মোবাইলগুলো সিজ করা ছিল, মোবাইলের ওদের যে ফরেনসিক করে যে কনভারসেশন বা ওই মেসেজ, ওই যে জিনিসগুলো পেয়েছি, এখন পর্যন্ত আমরা এদেরকেই পাইছি। পরিবারের সদস্যদের ওইভাবে ইনভলভমেন্টটা এখনো আমরা পাই নাই। এই জিনিসটা আমারও নলেজে কালকে আসছে। এইটা এরকম হওয়ার সুযোগ নাই, কারণ আমার এসি, এডিসি, ডিসি তারা পার্সোনালি ইনভলভ। এইরকম একটা যখন ঘটনা ঘটে গেছে, আর জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র, বিষয়টা অনেক সেন্সিটিভ।